সকলকে শুভেচ্ছা এবং সকলের প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি ঝাউডাঙ্গা কলেজের ধারাবাহিক অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে আমরা ডিগ্রি প্রথম বর্ষের দ্বিতীয় পত্র বিষয়ে আমরা আলোচনা করব। আজকে দ্বিতীয় পত্রের বিষয় কোড হচ্ছে 111-903। এ বিষয় থেকে আমরা তোমাদের সাথে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। আজকের যে পত্রটি নিয়ে আমরা আলোচনা করছি সেই পত্রের শিরোনাম হচ্ছে রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা। এই পত্র থেকে আমরা তোমাদের আজকে আলোচনা করব। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রভাষক হাসান মাহমুদ রানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঝাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্বন্ধে কি জানো। এ বিষয়টি তোমাদের সাথে আমরা সংক্ষিপ্তভাবে আমি আজকে আলোচনা করব। আমি আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। যদিও এই সময় সরাসরি তোমাদের সাথে ক্লাস নিলে যে অ্যাডভান্টেজটা আমরা সবাই পাই সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তারপরেও আমরা আজকের এই অনলাইনের মাধ্যমে যে ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি, আশা করি তোমরা কিঞ্চিত হলেও এটা থেকে তোমরা উপকৃত হবে। যাই হোক, আজকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব। মার্কিন যুক্তরাষ্ট্র সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত এই ধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রাষ্ট্রের মধ্যমণি এবং সকল নির্বাহী ক্ষমতা তার হাতেই ন্যস্ত থাকে। এছাড়া তিনি শাসন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী তো সম্পাদন করেনি, পাশাপাশি বিচার এবং আইন এবং আরও অন্যান্য অনেকগুলো বিষয়ে তিনি তার ক্ষমতা প্রয়োগ করে থাকেন এবং তার কার্যাবলী সম্পাদন করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনার সুবিধার্থে, প্রিয় শিক্ষার্থীরা, মার্কিন রাষ্ট্রপতি আমরা জানি যে সারা বিশ্বে অত্যন্ত ক্ষমতাধর একটা পদ। মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে বিভিন্ন রাষ্ট্র দার্শনিক বিভিন্নভাবেই তাদের মতামত ব্যক্ত করেছেন। বিখ্যাত মার্কিন সংবিধান বিশেষজ্ঞ বর্গান বলেছেন যে হি ইজ দ্য ফর্মাল হেড অব দ্য নেশন, হি ইজ অলসো ইফেক্টিভ হেড অব দ্য এক্সিকিউটিভ। এছাড়া আরেকজন মার্কিন সংবিধান বিশেষজ্ঞ ক্লিন্টন রসিটার বলেছেন দ্য প্রেসিডেন্ট অব দ্য সেন্ট্রাল ফিগার অব দ্য আমেরিকান সিস্টেম থাকে। এছাড়া সিএফ স্ট্রং নামে আরেকজন বিখ্যাত মার্কিন গবেষক এবং রাষ্ট্র দার্শনিক, তিনি বলেছেন যে বর্তমানকালে পৃথিবীতে যে সকল শাসনতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই সেই রাষ্ট্রগুলোর ভিতরে আমেরিকার প্রেসিডেন্টের মতন ক্ষমতা আর কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা ভোগ করেন না। তো যাই হোক, আমরা মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতাকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে যে শাসন বিভাগীয় ক্ষমতা। শাসন সম্পর্কে বিভিন্ন ধরনের ক্ষমতা তিনি ভোগ করে থাকেন বা দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন। এছাড়া আইন বিষয়ক অনেকগুলো ক্ষমতা তিনি পালন করে থাকেন। এছাড়া বিচার বিভাগীয় বিভিন্ন ক্ষমতা তিনি পালন করে থাকেন। এছাড়া অর্থনৈতিক ক্ষমতাও তিনি পালন করেন। এছাড়া আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা দেখব যে শাসন বিভাগীয় ক্ষমতা তিনি কি শাসন বিভাগীয় ক্ষমতা ভোগ করেন সেটা
আমরা সেটা আমরা সংক্ষেপে মার্কিন সংবিধানের 2 নম্বর ধারায় বলা হয়েছে যে অল দ্য এক্সিকিউটিভ পাওয়ার শ্যাল বি ভেস্টেড প্রেসিডেন্ট, অর্থাৎ সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির কাছেই নিযুক্ত থাকে। তিনি রাষ্ট্রপতি এই দায়িত্ব পালন করবেন সংবিধান অনুযায়ী। শাসন সংক্রান্ত ক্ষমতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আইন প্রয়োগ সংক্রান্ত ক্ষমতা। সংবিধান অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, এজন্য তিনি আইন প্রয়োগের সংক্রান্ত ক্ষমতা ভোগ করে থাকেন। রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসাবে রাষ্ট্রের আইন প্রয়োগ করা তার দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ এই আইন আইন প্রয়োগ করতে যে তিনি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং রাষ্ট্রের বিভিন্ন এজেন্সির মানুষের বা কর্মকর্তাদের সাহায্য নিয়ে দেশে তিনি আইন প্রয়োগ করে থাকেন। এছাড়া তিনি ন্যাশনাল ল তিনি প্রয়োগ করার ক্ষমতা সাংবিধানিকভাবে তিনি রাখেন। অর্থাৎ আইন প্রয়োগকারী ক্ষমতা তিনি আইন প্রয়োগের যে ক্ষমতা তিনি তা কিন্তু প্রয়োগ করেন। এছাড়া নিয়োগ সংক্রান্ত ক্ষমতা তার রয়েছে। তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বা রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পদে যে সকল নিয়োগ দান করা হয় সেই নিয়োগগুলো তিনি করে থাকেন। সিনেটের পরামর্শক্রমে তিনি রাষ্ট্রের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করে থাকেন। তিনি যেমন যে যুক্তরাষ্ট্রীয় আদালতের বিচারক নিয়োগ তিনি করে থাকেন, তিনি কূটনৈতিক দূত তিনি নিয়োগ দান করে থাকেন, তিনি ক্যাবিনেটের সদস্য নিয়োগ করে থাকেন, তিনি বাণিজ্যিক প্রতিনিধি নিয়োগ করে থাকেন এবং শুধু নিয়োগ করেন না, এদেরকে অপসারণ করার ক্ষমতাও তার হাতে কিন্তু আছে। তিনি এদেরকে অপসারণও করতে পারেন। সেই দিকের বিচারে মার্কিন রাষ্ট্রপতির নিয়োগ সংক্রান্ত ক্ষমতাও তিনি পালন করে থাকেন। এছাড়া যুদ্ধকালীন বিশেষ ক্ষমতা, আমেরিকার সংবিধানে রাষ্ট্রপতিকে যুদ্ধকালীন সময়ের জন্য বিশেষ ক্ষমতা তাকে প্রদান করা হয়েছে। যেমন তিনি যুদ্ধকালীন অবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক স্বৈরতন্ত্র দেশে প্রতিষ্ঠা করতে পারবেন এবং তিনি বিভিন্ন দেশে সৈন্য প্রেরণ, যুদ্ধ প্রণালী কী হবে, কোন ধরনের অস্ত্রশস্ত্র প্রয়োগ করা হবে, সে বিষয়গুলোও কিন্তু মার্কিন রাষ্ট্রপতি ঠিক করে থাকেন। যুদ্ধের মাত্রা, গতি, প্রকৃতি কী ধরনের হবে সে বিষয়গুলোও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি এই ক্ষমতা ভোগ করেন এবং প্রয়োগ করে থাকেন। এছাড়া আমরা দেখতে পাই যে সামরিক ক্ষমতা তিনি অনেকগুলো দেশের সেনাবাহিনীর প্রধান হিসেবে, তিনি যেহেতু সেনাবাহিনীর সর্বাধিনায়ক, এই জন্য তিনি দেশের রক্ষার জন্য সেনাবাহিনী গঠন, বিদেশে সৈন্য প্রেরণ এবং অন্য দেশের আক্রমণ, এই বিভিন্ন বিষয়ে তিনি সামরিক ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, সামরিক ক্ষমতা তিনি পালন করে থাকেন। এছাড়া তিনি বৈদেশিক বিভিন্ন ক্ষমতা পালন করে থাকেন, যেমন বিদেশে দেশের রাষ্ট্রদূত নিয়োগ করা, বিভিন্ন দেশের সাথে বৈদেশিক আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করা, এই ধরনের বিষয়গুলো তিনি ক্ষমতা তার আছে, সেই ক্ষমতার বলে তিনি এগুলো প্রয়োগ করে থাকেন। এছাড়া মার্কিন রাষ্ট্রপতি পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি ও কংগ্রেসের সম্পর্ক আমরা জানি, যদি একজন দৃঢ় চেতা এবং একজন যদি দক্ষ এবং যোগ্য লোক যদি মার্কিন রাষ্ট্রপতির পদে আসীন হয়, তাহলে কংগ্রেসের সাথে তার সম্পর্ক সুন্দর হওয়াটাই স্বাভাবিক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শাসন সংক্রান্ত ক্ষমতাগুলোর মধ্যে আমরা দেখলাম যে মার্কিন রাষ্ট্রপতি তিনি আইন প্রয়োগ সংক্রান্ত ক্ষমতা তিনি প্রয়োগ করে থাকেন, তিনি নিয়োগ সংক্রান্ত ক্ষমতা প্রয়োগ করে থাকেন, তিনি যুদ্ধকালীন সময়ে তিনি বিশেষ ক্ষমতা পালন করে থাকেন, তিনি সামরিক ক্ষমতা পালন করে থাকেন, তিনি বৈদেশিক যে বিভিন্ন দেশের সাথে যে আন্তর্জাতিক চুক্তি, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক চুক্তি রয়েছে সেই চুক্তিগুলো তিনি সম্পাদন করে থাকেন। এছাড়া তিনি পররাষ্ট্র বিষয়ে তিনি যে বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক রাষ্ট্রের সাথে বিভিন্ন দেশের সাথে রাষ্ট্রের কী ধরনের সম্পর্ক হবে সেই সম্পর্কের বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে আমরা শাসন সংক্রান্ত ক্ষমতা সংক্ষিপ্তভাবে দেখলাম। এবার আমরা দেখব যে আইন সংক্রান্ত ক্ষমতা তিনি কী ধরনের আইন সংক্রান্ত ক্ষমতা তিনি ভোগ করে থাকেন। যেমন আমরা জানি যে কংগ্রেসে বাণী প্রেরণের ক্ষমতা তার রয়েছে। কংগ্রেসের অধিবেশন যখন চলে, দেশের প্রকৃত পরিস্থিতিতে যখন কোনো আইন প্রণয়ন করার প্রয়োজন হয়,
তখন রাষ্ট্রপতি ও কংগ্রেসে তার নিজের অর্থাৎ আইনসভায় তার নিজের বাণী প্রেরণ করে আইন প্রণয়নের ক্ষেত্রে তিনি কংগ্রেসকে প্রভাবিত করতে পারেন। যেহেতু দলীয় সরকারের আমেরিকাতে দুটি প্রধান রাজনৈতিক দল রয়েছে, একটা ডেমোক্রেটিক, একটা হচ্ছে রিপাবলিক, অতএব কংগ্রেসে কিন্তু দলীয় সদস্যরাই থাকে আর রাষ্ট্রপতিও কোনো না কোনো দলের। অতএব রাষ্ট্রপতি কংগ্রেসে বাণী প্রেরণ করে তিনি তার উপরে অর্পিত দায়িত্ব বা আইন প্রণয়নের জন্য তিনি কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারেন। এই জন্য থেকে এটা আইন বিষয়ক ক্ষমতার ভিতরেই পড়ে। এছাড়া বিশেষ অধিবেশনের আহ্বান করতে তিনি পারেন। তিনি দেশে যদি কোনো জরুরি অবস্থা উপস্থিত হয় বা বিশেষ প্রয়োজন হয়, জাতির ক্লান্তি লগ্নে তিনি কংগ্রেসের বিশেষ অধিবেশন তিনি আহ্বান করবেন এবং তার আহ্বানের কংগ্রেসের নতুন সেশন বা এক্সট্রা অর্ডিনারি সেশন কিন্তু তিনি আহ্বান করতে পারেন। এছাড়া ভেটো ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন। মার্কিন কংগ্রেসের আমরা জানি যে মার্কিন কংগ্রেস বা মার্কিন আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। কংগ্রেস দুই কক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট এবং নিম্নকক্ষের নাম হচ্ছে যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি সভা। এই প্রতিনিধি সভা বা কংগ্রেসে যদি কোনো আইন পাশ হয়, সেই আইন রাষ্ট্রপতি স্বাক্ষরের কাছে গেলে রাষ্ট্রপতি সেটাকে তিন ধরনের ভূমিকা নিতে পারে। তিনি তাতে স্বাক্ষর করতে পারেন, আবার তিনি স্বাক্ষর না করে তিনি সেটাকে ভেটো প্রয়োগ করতে পারেন, আবার তিনি কোনো রকম কোনো কিছু না করেই তিনি সেটাকে বন্ধ করে রেখে পকেট ভেটো তিনি প্রদান করতে পারেন। অর্থাৎ কংগ্রেসে যদি কোনো আইন পাশ হয়, সেই আইনটা রাষ্ট্রপতি ইচ্ছা করলে তিনি কিন্তু এটাকে বন্ধ রাখতে পারেন বা কংগ্রেসের আইন প্রণয়নের ক্ষেত্রে তিনি কিন্তু তার ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এছাড়া দলীয় ব্যবস্থার সুবিধা আমরা যেটা আগে বললাম যে রাষ্ট্রপতি যেহেতু কোনো না কোনো দল থেকে নির্বাচিত হয়, কোনো না কোনো দলের প্রতিনিধি, অর্থাৎ যেহেতু কংগ্রেসের উভয় কক্ষে দলীয় প্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন, অতএব রাষ্ট্রপতিও দলীয় প্রধান হিসাবে যে দলের যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেগুলোও তিনি ভোগ করে থাকেন। এছাড়া তিনি শাসন বিভাগীয় আদেশ তিনি জারি করতে পারেন। তিনি কংগ্রেসের কোনো আইন যদি পাশ হয় এবং সেই আইনে যদি কোনো সমস্যা থাকে, কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে তিনি রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির মাধ্যমে তিনি নতুন আইন সৃষ্টি করতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখলাম যে আইন বিষয়ক ক্ষমতার ভিতরে রাষ্ট্রপতি বা মার্কিন রাষ্ট্রপতি তিনি কংগ্রেসের বাণী প্রেরণ ক্ষমতা রাখেন। তিনি কংগ্রেসের বা আইনসভার বিশেষ অধিবেশন আহ্বান করতে পারেন। তিনি কংগ্রেসে কোনো আইন পাশ হলে সেই আইনে ভেটো প্রদান করতে পারেন বা সেই আইনটা স্থগিত রাখতে পারেন কিংবা একেবারেই বাদ দিয়ে দিতে পারেন। এছাড়া যেহেতু তিনি দলীয় রাষ্ট্রপতি, যেহেতু কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য এবং রাজনৈতিক দলের সদস্যরাই কিন্তু আইন পরিষদে বা কংগ্রেসে নির্বাচিত হয়ে আসেন, অতএব সেখানে তিনি দলীয় যে কোনো বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে তিনি কিন্তু দলীয় সদস্যদের মাধ্যমে তিনি কংগ্রেসে প্রভাব বিস্তার করতে পারেন। এছাড়া তিনি দলের বিশেষ প্রয়োজনে বা রাষ্ট্রের বিশেষ প্রয়োজনে যখন কোনো কংগ্রেস বা আইনসভা কর্তৃক যখন কোনো আইন পাশ হয়, সেই আইন তিনি যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো ওভারকাম করার জন্য তিনি কিন্তু অর্ডিন্যান্স জারি করে সেই আইনের যে ত্রুটি বিচ্যুতিগুলো সেগুলো তিনি রক্ষা করতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে দেখব যে তিনি অর্থনৈতিক অনেকগুলো ক্ষমতা প্রয়োগ করে থাকেন। যেহেতু রাষ্ট্রপতি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কংগ্রেসে বাজেট উপস্থাপন করেন এবং রাষ্ট্রীয় আয় ব্যয়ের হিসাব তিনি কিন্তু কংগ্রেসে উপস্থাপন করেন। তিনি ইচ্ছা করলে কোনো সংস্থা বা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয় বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। অতএব তিনি শাসন সংক্রান্ত, তিনি অর্থনৈতিক বিষয়ে তিনি রাষ্ট্রের কোন সেক্টরে কত অর্থ ব্যয় করা হবে, কোন সেক্টর থেকে কত ইনকাম হবে, সেই সকল নির্দেশনা কিন্তু রাষ্ট্রপতি নির্ধারণ করে থাকেন। অতএব সেই হিসাবে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন আয় ব্যয় নিয়ন্ত্রণ করে তিনি অর্থনৈতিক ক্ষমতা তিনি কিন্তু প্রয়োগ করতে পারেন। এছাড়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও জানি যে বিচার বিভাগীয় তিনি ক্ষমতা প্রদান, বিচার বিভাগীয় ক্ষমতা তিনি ভোগ করে থাকেন। তিনি রাষ্ট্রপ্রধান ও শাসন
বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় বিচার বিভাগের ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন। যে রাষ্ট্রপতি তিনি শাসন বিভাগের প্রধান হিসাবে নিজের ইচ্ছায় তিনি বিচার বিভাগে তার ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন। তিনিই সুপ্রিম কোর্টের বিচারপতিতে নিযুক্ত করেন, কিন্তু তিনি তাদেরকে অপসারণ করার কিন্তু ক্ষমতা তিনি রাখেন না। তিনি যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতিদের তিনি নিয়োগ করে থাকেন, অতএব নিয়োগের ক্ষেত্রে বিচারপতিরা কিন্তু রাষ্ট্রপতির কাছে কিছুটা হলেও তাদের বাধ্যবাধকতা রয়েছে। এই জন্য বিচার সংক্রান্ত বিষয়ে মার্কিন রাষ্ট্রপতি অনেক সময় প্রভাব বিস্তার করে থাকে। এছাড়া সংবিধান অনুযায়ী তাকে আরও অনেকগুলো ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। তিনি দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন। উচ্চ আদালত কর্তৃক যদি কোনো ব্যক্তিকে দণ্ড প্রদান করে এবং রাষ্ট্রপতি ইচ্ছা করলে তিনি তার দণ্ডটা সাময়িকভাবে তিনি স্থগিত রাখতে পারেন। আবার যে পরিমাণে সাজা তাকে কোনো আসামিকে বা অপরাধীকে দেওয়া হবে সেই সাজার পরিমাণও তিনি হ্রাস করতে পারেন বা কমিয়ে তিনি দিতে পারেন। এছাড়া দণ্ডিত যিনি ব্যক্তি, যিনি অপরাধী, তাকে প্রয়োজন যদি হয় রাষ্ট্রপতি তাকে ক্ষমাও করে দিতে পারেন। এছাড়া তিনি ফৌজদারি মামলায় দণ্ডিত অপরাধীকে তিনি সরাসরি ক্ষমা করে দিতে পারেন। ফৌজদারি অপরাধে কোনো অপরাধী অপরাধ করলে এবং বিচার বিভাগ কর্তৃক যদি তিনি সাজাপ্রাপ্ত হন তাহলে তিনি সেই অপরাধীর সাজাও তিনি কিন্তু কমিয়ে দিতে পারেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি দেখলাম যে তিনি বিচার বিভাগীয় ক্ষমতা ভোগ করেন, যে তিনি দণ্ডিত ব্যক্তির দণ্ড সাময়িকভাবে স্থগিত করতে পারেন, তিনি দণ্ডিত ব্যক্তির দণ্ড হ্রাস করতে পারেন, তিনি দণ্ডিত ব্যক্তির দণ্ড রহিত করতে পারেন। আবার তিনি ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তির সাজাও তিনি ক্ষমা করে দিতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা আমরা মূলত দেখলাম যে আইন, শাসন এবং বিচার এবং অর্থনৈতিক বিভিন্ন ক্ষমতা তিনি ভোগ করে থাকেন, সেটা আমরা সংক্ষেপে আমরা জানলাম। এছাড়া আরও কিছু ক্ষমতা মার্কিন রাষ্ট্রপতি তিনি কিন্তু ভোগ করে তিনি থাকেন। যেরকম তিনি হচ্ছেন যে তিনি দলীয় নেতা হিসেবে তিনি কিছুটা অ্যাডভান্টেজ কিন্তু তিনি পানই। যেরকম কংগ্রেসের উভয় কক্ষে রাষ্ট্রপতির দলের প্রাধান্য থাকলে দলনেতা হিসেবে রাষ্ট্রপতি আইন প্রণয়নের ক্ষমতাকে নিজের অনুকূলে রাখতে পারেন। অর্থাৎ যেহেতু কংগ্রেসে ওখানেও দলীয় প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসেন এবং রাষ্ট্রপতি কোনো না কোনো দলের, অতএব যদি কংগ্রেসে যদি নিজ দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য সংখ্যা থাকে তাহলে সেখানে তিনি দলীয় প্রধান হিসাবে আইন প্রণয়নের জন্য, ক্ষমতা প্রয়োগের জন্য তিনি তাদের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে নিজস্ব মত তিনি কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেন। এবং দলীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতেই তিনি থাকেন, কারণ তিনি রাষ্ট্রপতি এবং তিনি দলীয় যে রাজনীতি হয়, দলীয় যেসব কর্মীদের রয়েছে তাদেরকে তিনি তাদের ত্রুটি বিচ্যুতির জন্য তিনি দলের কেন্দ্রীয় নেতা হিসাবে তিনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, তাদেরকে পুরস্কৃত করতে পারেন, আবার তাদেরকে সাজাও তিনি দিতে পারেন। এছাড়া তিনি বিশ্ব নেতা হিসাবে ভূমিকা রাখেন। আমরা জানি যে সারা পৃথিবীতে এখন অর্থনৈতিক সাম্রাজ্যবাদ পরিচালিত হচ্ছে, ঠান্ডা সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। এই অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে যে আমরা জানি যে সারা পৃথিবীতে মার্কিনিরা তাদের আগ্রাসন কিন্তু অব্যাহত রেখেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তারা তাদের সেনাবাহিনী মোতায়েন করে সারা পৃথিবীটাকে তারা নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করে। অর্থাৎ বিশ্ব নেতা হিসাবে মার্কিন রাষ্ট্রপতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। সারা পৃথিবীর মানুষের মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা এবং তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সারা পৃথিবীর মানুষের কিন্তু আগ্রহ আছে এবং সেই হিসাবে বিশ্বনেতা হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেন। এছাড়া জাতীয় নেতা হিসাবে জাতীয় স্বার্থের মূর্ত প্রতীক এবং জাতির প্রতিভূ হিসাবে তিনি নিরাপত্তা সংহতি রক্ষায় রাষ্ট্রপতি দেশ ও জাতিকে সর্বক্ষেত্রেই তিনি নেতৃত্ব দিয়ে থাকেন। অর্থাৎ জাতীয় নেতা হিসাবে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু তার ভূমিকা প্রদান করে থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটাই আমরা সংক্ষেপে জানলাম যে মার্কিন রাষ্ট্রপতি কী ধরনের ক্ষমতা ভোগ করে থাকে। আমরা দেখলাম যে মার্কিন রাষ্ট্রপতি, আমরা জানি যে পৃথিবীর রাজনীতির ইতিহাসে মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার সম্পর্কে সকলেরই আগ্রহ আছে এবং রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদেরকে, ছাত্র শিক্ষক সকলের এই মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে ধারণা থাকা উচিত বলে আমি মনে করি। তাহলে আমরা দেখলাম যে মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতাকে
আমরা যদি আলোচনার সুবিধার্থে আমরা 5টি ভাগে ভাগ করেছিলাম। আইন সংক্রান্ত ক্ষমতা, শাসন সংক্রান্ত ক্ষমতা, বিচার সংক্রান্ত ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা এবং অন্যান্য বিভিন্ন ক্ষমতা তিনি ভোগ করে থাকেন। আমরা সংক্ষিপ্ত আলোচনায় এটা বুঝতে পারলাম যে মার্কিন রাষ্ট্রপতির যে ক্ষমতা তা পৃথিবীর আর কোনো রাষ্ট্রে আমরা সেইভাবে দেখতে পাই না মার্কিন রাষ্ট্রপতি যে ধরনের ক্ষমতা ভোগ করে থাকেন। এই প্রসঙ্গে শিক্ষার্থী বন্ধুদের একটি কথা বলা উচিত যে মার্কিনিরা যখন ব্রিটিশ উপনিবেশ থেকে নিজেদেরকে স্বাধীন করার জন্য স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য মার্কিন জাতির জনক জর্জ ওয়াশিংটন তিনি ফিলাডেলফিয়াতে 1776 সালে যখন মার্কিন সংবিধান প্রণয়নের জন্য তিনি একটা সম্মেলন আহ্বান করেছিলেন, সেই সম্মেলনে যে ভবিষ্যৎ মার্কিন যে সংবিধান প্রণয়ন হবে সেই সংবিধান প্রণয়নের বিষয়ে বিভিন্ন প্রতিনিধিদের সাথে আলোচনা সমালোচনার এক পর্যায়ে অনেকগুলো বিষয়ে তারা একমত হতে পারলেও মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে তারা কিন্তু একমত হতে পারেননি। কেউ বলেছিল যে না কংগ্রেসের মাধ্যমে নির্বাচিত হোক, কেউ বলেছিলেন না জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হোক। কিন্তু দীর্ঘ আলোচনার পরে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন একটা জটিল প্রক্রিয়ায় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় যে একটা ইলেকট্রাল কলেজ অর্থাৎ মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের একটা নির্বাচনী সংস্থা জনগণ ভোট দিয়ে তৈরি করবে এবং সেই নির্বাচনী সংস্থা যাকে ভোট দেবে, আমরা জানি যে সারা আমেরিকাতে মোট 50টির মতো অঙ্গরাজ্য 50টি অঙ্গরাজ্য রয়েছে। প্রত্যেকটি অঙ্গরাজ্যের জনসংখ্যা অনুযায়ী সেই অঞ্চলের প্রতিনিধি সভার বা হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য নির্ধারিত হয় জনসংখ্যার ভিত্তিতে এবং প্রতি নির্বাচনের আগেই এই সীমানা পরিবর্তিত হতে পারে এবং এভাবেই তারা একটা নির্বাচনী ইলেকট্রাল কলেজের মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হন। যেহেতু মার্কিন রাষ্ট্রপতি ব্যাপক ক্ষমতা তিনি ভোগ করে থাকেন এবং ব্যাপক ক্ষমতা তিনি প্রয়োগ করে থাকেন, এই জন্য মার্কিন রাষ্ট্রপতির সারা পৃথিবীতে মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে সকলের কিন্তু আগ্রহ আছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সংক্ষেপেভাবে হলেও মার্কিন রাষ্ট্রপতির সম্পর্কে আমরা জানলাম যে তিনি আইন প্রয়োগের ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করে এবং তিনি শাসন সংক্রান্ত বিষয়ে তার যথেষ্ট পূর্ণতার যেহেতু শাসন বিভাগের নির্বাহী প্রধান, তিনি শাসন বিভাগের যাবতীয় ক্ষমতা তিনি কিন্তু ভোগ করে থাকেন। এমন অনেক বিষয় রয়েছে যা অন্যের কারো সিদ্ধান্তের প্রয়োজন হয় না। যদি কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, সেই যুদ্ধ কখন শেষ হবে কারোর সাথে আলোচনা ব্যতিরেকে, কংগ্রেসের সাথে আলোচনা ব্যতিরেকেই কিন্তু মার্কিন রাষ্ট্রপতি সেই যুদ্ধ স্থগিত ঘোষণা করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংক্ষেপেভাবে জানলাম যে মার্কিন রাষ্ট্রপতি কী ধরনের ক্ষমতা ভোগ করে থাকে। এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে আমি তোমাদেরকে হেল্প করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আল্লাহ হাফেজ।